আচ্ছা, এই মুহূর্তে প্রায় মোটামুটি সবকটা আইএসএল টিম তাদের পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। তারা প্রত্যেকেই মাঠে নামার জন্য এই মুহূর্তে রেডি। আমাদের হাতে আর ২ সপ্তাহের থেকে একটু বেশি সময় রয়েছে। আমরা আইএসএল দেখতে চলেছি 14th of February থেকে, যেখানে মোহনবাগান হোস্ট করবে কেরালা ব্লাস্টার্সকে যুবভারতীতে বিকেল ৫টার সময়। এই সব কিছু আমরা জানি। মোহনবাগানকে নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। মোহনবাগান আমরা জানি যে একটা বড় টার্গেট নিয়ে এই সিজনে নামবে, যে টার্গেটটা লাস্ট ৩০ বছরে কিন্তু কোনো ক্লাব এখনও অবধি অ্যাচিভ করতে পারেনি। অনেকেই সেই টার্গেট নিয়ে নেমেছিল, কিন্তু এখনও অবধি সেটা কেউ অ্যাচিভ করতে পারেনি। এর আগে আমরা ব্যাক টু ব্যাক লিগ জিততে, সেটা এনএফএল হোক, আই লিগ হোক বা আইএসএল টাইমে হোক, অনেক ক্লাবকে দেখেছি। যেমন প্রথমবার এটা ইস্টবেঙ্গল করেছিল, তারপর সেটা আমরা ডেম্পোকে দেখেছি, তারপর সেটা আমরা গোকুলাম কেরালাকে দেখেছি, তারপর সেটা আমরা মোহনবাগানকে দেখেছি। মানে আমি এখানে এনএফএলের কথা বলছি, আই লিগের কথা বলছি এবং আইএসএলের কথা বলছি। অর্থাৎ আমাদের এখানে ডোমেস্টিক টপ টিয়ার লিগে এই ক্লাবগুলো পরপর দুবার কিন্তু রেসপেক্টিভ লিগকে জিতেছে। এই প্রত্যেকটা ক্লাব, মানে এর আগে যে 3টে ক্লাব ছিল অর্থাৎ ইস্টবেঙ্গল, ডেম্পো এবং গোকুলাম, প্রত্যেকেই ৩ নম্বরবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু মাঠে নেমেছিল, বাট সেটা কমপ্লিট করতে পারেনি। মোহনবাগানও এই সিজনে ৩ নম্বর চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে নামবে, মানে ব্যাক টু ব্যাক ৩ নম্বর চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে নামবে। সেটা যদি হয় তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবল হিস্ট্রিতে ৩০ বছরে কিন্তু যে লিগ সিস্টেম চালু হয়েছে, সেই লিগ সিস্টেমে প্রথমবার মোহনবাগান থ্রিপিট করতে পারবে, অর্থাৎ লিগ জেতার হ্যাট্রিক করতে পারবে। এবার আরও একটা ম্যাটার রয়েছে এখানে, সেটা হচ্ছে যে আই লিগ কিন্তু আইএফএল নাম হয়ে রিনেম হতে পারে। তার ডিটেলসে সমস্ত কিছু সেকেন্ড চ্যানেলে শেয়ার করেছি, অবশ্যই ভিডিওটা চেক আউট করে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এই ভিডিওতে পার্টিকুলার যেটা কথা বলবো, যে মোহনবাগান তো সেই লক্ষ্যে নামবে, ভালো কথা। সেখানে মোহনবাগানের যা কিছু প্রিপারেশন রয়েছে, যা কিছু প্ল্যানিং রয়েছে, সবটাই আমরা 14th of February থেকে দেখতে পাবো। কিন্তু এর বাইরে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সের্জিও লোবেরা তার প্রথম সিজনে এসে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু স্ক্যানারের তলায় রাখবেন, এবং আগামী সিজনে যদি সের্জিও লোবেরা মনে করেন যে এই টিমটাকে আমি আরও বেশি কম্পিটিটিভ বানাবো, সেটা তিনি চ্যাম্পিয়ন হন বা না হন, হোয়াট এভার, কিন্তু কিছু প্লেয়ার্স রয়েছে, তাদের কন্ট্রিবিউশন কি থাকবে এই 13টা ম্যাচে, তারা কতটা ভালো পারফরমেন্স করবে বা তাদের কাছে আর কতটা সুযোগ থাকবে, সবটাই কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পেরে যাব। এবং পরবর্তী সিজনে সেই প্লেয়ারদের একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট সেরকমও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সেই প্লেয়ার কারা হতে পারে, আমি অন্তত পক্ষে যতটুকু বুঝতে পারছি যে মোটামুটি 5জন প্লেয়ার রয়েছে মোহনবাগানে আপাতত, যাদের ওপর সের্জিও লোবেরা কিন্তু একদম বাজের নজরে থাকবেন। মানে যেভাবে বাজ পাখি পার্টিকুলার নজর রাখে না, যে আমার এইটা টার্গেট, সের্জিও লোবেরা কিন্তু এই প্লেয়ারদের ওপর সবথেকে বেশি নজর রাখবেন। কারণ এই প্লেয়াররা এমন এক একটা পজিশন হোল্ড করছে, এমন এরা প্রোফাইলের প্লেয়ার, এদের থেকে এক্সপেকটেশনও সেই লেভেলে, যদি সেটা না হয় তাহলে কিন্তু পরবর্তী সিজনে আরও বেটার, আরও ইয়াং, আরও প্রলিফিক প্লেয়ারদেরকে দিয়ে সের্জিও লোবেরা ওই জায়গা ফিল আপ করার চেষ্টা করবেন। কোন কোন প্লেয়ার? প্রথমেই বলবো 3জন ইন্ডিয়ান প্লেয়ারের কথা, তারপর বলবো 2জন বিদেশি প্লেয়ারের কথা। 3জন ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে ডেফিনেটলি প্রথম নামটা হচ্ছে মনভীর সিং। মনভীর সিং লাস্ট কয়েকটা সিজন জুড়ে সেইভাবে, যে প্রথম দিকে আসা মনভীর সিংয়ের একটা রিদিম ছিল, একটা কোথাও কনসিস্টেন্সি ছিল, সেখান থেকে কিন্তু অনেকটা দূরে। ন্যাচারালি ওর ওপর যে ধরনের ওয়ার্কলোড আমরা এর আগে দেখেছি, সেটা কিন্তু পরবর্তীতে অনেকটা কমেছে। এবং যেটা আমরা লাস্ট টাইমও দেখেছি, যে মলিনার কোচিংয়ে কিন্তু অনেকটা মনভীর সিং সাইড লাইন্ড হয়েছিল একটা সময়, পরে আবার ফিরে আসে। চোট আঘাত একটা বড় প্রশ্ন, কিন্তু তার সাথে ওর যে ফর্মে ডাউন হয়েছে এবং এজটা একটা ফ্যাক্টর, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবার মনভীর সিংয়ের যে ইন্ডিয়ান ফুটবলে আসল উত্থান, সেটা কিন্তু হয়েছিল সের্জিও লোবেরার হাত ধরে। তো সের্জিও লোবেরা ডেফিনেটলি চাইবেন তার পুরনো ছাত্রকে আবারও ভালো ফর্মে ফিরিয়ে নিয়ে আসতে। আর যদি সেটা সিজন শেষে না হয়, তাহলে ডেফিনেটলি তিনি সেই জায়গাতে লাইক ফর লাইক আরও ইয়াং রিপ্লেসমেন্ট খুঁজবেন, যেটা অলরেডি মোহনবাগান ম্যানেজমেন্ট ইন সার্চ অফ রয়েছে। সেই নিয়ে কোনো রকম চাপ নেই, কারণ মোহনবাগান মানে পরে প্ল্যান করব, মনভীর যদি ক্লিক না করে এরকম কিন্তু না, প্ল্যানটা আগে হয়ে যাবে, সেটা এক্সিকিউশনটা মনভীর ক্লিক না করলে তখন শুরু হয়ে যাবে। এবার যদি মনভীরকে আমরা একটা দেখি যে অন্যরকমভাবে ফিরে আসতে সের্জিও লোবেরার কোচিংয়ে, তাহলে তো কোনো কথা নেই। বাট প্রথম যে প্লেয়ার বা সবথেকে বেশি যে প্লেয়ার স্ক্যানারে থাকবে, সেই প্লেয়ারটার নাম কিন্তু নো ডাউট মনভীর সিং, নাম্বার 1। নাম্বার 2 আমি লিস্টে রেখেছি লিস্টন কোলাসোকে। একইভাবে লেফট উইংয়ে দীর্ঘদিন ধরে লিস্টন কিন্তু ফুল ফুটিয়েছে, কিন্তু লিস্টনের একটা বড় সমস্যা হচ্ছে, যেটা হয়তো সের্জিও লোবেরা
তাকে কাটিয়ে তোলার চেষ্টা করবেন তিনি যে মানের কোচ, এবং লিস্টনেরও কিন্তু কেরিয়ারের যে শুরুটা সেটা কিন্তু সের্জিও লোবেরার কোচিংয়ে হয়েছিল। তো তিনি একইভাবে চাইবেন তার এই দুই ছাত্রকে দিয়ে, প্রাক্তন ছাত্রকে দিয়ে তিনি দুটো উইংকে সবথেকে বেশি সচল করে রাখতে, এবং সেটা তিনি ডেফিনেটলি করবেন। বাট লিস্টনের ক্ষেত্রে বড় প্রবলেমটা হচ্ছে ডিসিশন মেকিং। লিস্টন ভালো প্লেয়ার, লিস্টন স্পিড খুব ভালো, লিস্টনের স্কিল নিয়ে কোনো রকম কথা হতে পারে না। লিস্টন যে লেভেলের ফুটবল ডেলিভারি করার ক্ষমতা রাখে সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুব কম প্লেয়ারের মধ্যে রয়েছে। বাট লিস্টনের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে কখন বল ছাড়তে হবে, কখন আমার টিমমেটকে বলটা খেলাতে হবে, কোন জায়গাতে আমার বলটা রিলিজ করতে হবে, এই যে টাইমিংটা, এটা কিন্তু প্রবলেম রয়েছে। এবং এই কারণে দেখেছি বহুবার মোহনবাগান সমস্যার মধ্যে পড়েছে, এবং তার সাথে কম্বিনেশন করার ক্ষেত্রে বহু প্লেয়ারের কিন্তু প্রবলেম হয়েছে। লোবেরা যে ধরনের স্ট্রিক্ট কোচ, তিনি কিন্তু তার এই ছোটো ছোটো ভুলগুলোকে কখনোই প্রশ্রয় দেবেন না, এবং যেহেতু বিদেশি প্লেয়ার ওই জায়গাতে রয়েছে তিনি তাকে খেলাতে দুবার কিন্তু ভাববেন না। তো লিস্টনও কিন্তু একইভাবে স্ক্যানারের তলায় থাকবে, আরও ইয়াং প্লেয়ার দিয়ে, আরও স্পিডি উইঙ্গার দিয়ে লিস্টনের জায়গা কিন্তু মোহনবাগান ভরাট করে দিতে পারবে আগামী সিজনে। সেই ক্ষমতা মোহনবাগানে ডেফিনেটলি রয়েছে, এবং যে প্লেয়াররা এর আগের রিউমারে উঠে এসেছিল তারা কিন্তু রিসেন্ট টাইমে ফর্মের বিচারে লিস্টনের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। এবার দেখা যাক লিস্টন এবং মানভীর এই দুজন প্লেয়ারকে সের্জিও লোবেরা এই সিজনে কত বেশি করে ইউজ করেন, কত ভালোভাবে ইউজ করেন, এবং তারাও কোচের জন্য এবং সর্বোপরি মোহনবাগানের একটা বড় লক্ষ্যের জন্য নিজেদের কতটা বেস্ট ডেলিভার করতে পারে। থার্ড যে প্লেয়ার রয়েছে, আমি বলছি না যে একটা কোথাও একদম ডেফিনেটিভ তার উপরে বিরাট নজর থাকবে, কারণ তার সুযোগ পাওয়াটা, রেগুলার বেসিসে স্টার্টিং 11 বা প্লেয়িং 11-এ থাকাটা তার জন্য খুব চ্যালেঞ্জিং, খুবই কম্পিটিটিভ। সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ থাপা ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড ফুটবলার ইন মোহনবাগান। তাকে মোহনবাগান একটা ক্রেজি ডিলে সিগনেচার করিয়েছিল, তাকে একটা বিরাট হাইপ দিয়ে নিয়ে আসা হয়েছিল। এবং অনিরুদ্ধের যদি আমরা মানে কেরিয়ার গ্রাফটা দেখি ইন্ডিয়ান ফুটবলে, সেটা কিন্তু একটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা কেরিয়ার গ্রাফ। কিন্তু মোহনবাগানে আসার পর থেকে কেউ জোর দিয়ে বলতে পারবে না যে অনিরুদ্ধের মধ্যে সেই কনসিস্টেন্সি থেকেছে, বা কোথাও যে ধরনের পারফরমেন্স আমরা আপুইয়াকে করতে দেখেছি, আপুইয়া যে মুহূর্তে টিমে এসেছে সেখান থেকে আপুইয়া কিন্তু 5th গিয়ারে পারফরমেন্স করেছে, সেটা কিন্তু আমরা অনিরুদ্ধ থাপার মধ্যে দেখিনি। অনিরুদ্ধ থাপা খুব কম ম্যাচ হয়েছে হঠাৎ করে জ্বলে উঠেছে, আবার হয়তো কিছু ম্যাচে হারিয়ে গেছে। এই কারণে আমরা দেখেছি যে প্লেয়িং 11-এ থাকা বা স্টার্টিং 11-এ থাকা সেটার মধ্যেও কিন্তু একটা ইনকনসিস্টেন্সি রয়েছে কোচের সিলেকশনের ক্ষেত্রে। তো অনিরুদ্ধ থাপার দিকেও ডেফিনেটলি নজর থাকবে, কিন্তু এই জায়গাতে যেহেতু মাল্টিপল প্লেয়ার রয়েছে তো খুব একটা প্রবলেম নেই অনিরুদ্ধ থাপাকে নিয়ে ভাবনা চিন্তা করার। এবং যদি আগামী সিজনে বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার এসে যায় তাহলে সেই ক্ষেত্রে অনিরুদ্ধ থাপাকে রাখাটা আরও বেশি ইজি হবে, কারণ একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডারের পাশে অনিরুদ্ধ থাপাকে খেলানোটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে এবং ট্যাকটিক্যাল হবে। সেই ক্ষেত্রে খুব একটা তাকে নিয়ে তখন চিন্তা করতে হবে না। বাট আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপা এই কম্বিনেশনটা কিন্তু মোহনবাগানে খুব একটা এখনও অবধি যে ক্লিক করেছে এটা জোর দিয়ে কিন্তু বলা যাবে না। হ্যাঁ, হয়তো কিছু ম্যাচে ক্লিক করেছে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা দেখেছি যে অনিরুদ্ধ কিন্তু ভীষণভাবে স্ট্রাগল করেছে, কারণ আপুইয়া যে ধরনের ওয়ার্কলোড নেয়, যে ধরনের ডেলিভারি দেয়, সেটা আমরা রেগুলার বেসিসে অনিরুদ্ধ থাপার পা থেকে কিন্তু পাইনি। তার ওপর নজর তো ডেফিনেটলি থাকবে, বাট তাকে ইমিডিয়েট রিপ্লেসমেন্টের চিন্তাভাবনা করা এটা হয়তো মোহনবাগান রাতারাতি নাও করতে পারে, বাট সময় কথা বলবে। কিন্তু যে দুজন বিদেশি প্লেয়ার আমার মনে হয় যে শুধুমাত্র সের্জিও লোবেরা নয়, আমার মনে হয় পার্সোনালি যে কোনো মোহনবাগান ফ্যান তাদের খুব কড়া নজরে থাকবে, মানে দূরবীন নিয়ে লোকজন বসে থাকবে এই পার্টিকুলার দুজন প্লেয়ার কী লেভেলে পারফরমেন্স করছে। এক, দিমিত্রিয়স পেত্রাতস, দুই, রবসন রবিনো। দেখো, আমাকে ডিটেলসে বলে দিতে হবে না যে দিমিত্রিয়স পেত্রাতসের লাস্ট দুটো সিজনের পারফরমেন্স, বিশেষ করে লাস্ট সিজনের পারফরমেন্স কিন্তু এতটাই পুয়ার যে তাকে রেখে দেওয়া, তার কন্ট্রাক্ট এক্সটেনশন হওয়া বা তাকে কন্টিনিউ করানো, এটা নিয়ে মোহনবাগান সমর্থকদের ক্ষোভ রয়েছে বা ছিল। এবং পরবর্তীতে আউট অফ দ্য ফিল্ড যে ধরনের মন্তব্য পেত্রাতস করেছে সেটা নিয়েও কিন্তু বহু মোহনবাগান সমর্থক খুশি নয়। তো সব দিক থেকে পেত্রাতসের ক্ষেত্রে কিন্তু ডাবল চাপ রয়েছে। নতুন কোচ, এটা যেমন একটা প্রেশার, এবং ফ্যানাদের একটা প্রেশার, দুটো চাপ রয়েছে। দুদিক থেকে কিন্তু পেত্রাতসের ওপর নজর থাকবে, এবং পেত্রাতসকে নিজের যে লেভেলটা রয়েছে, যেটা আমরা 2022-23-এ দেখেছি, যেটা আমরা 2023-24-এ দেখেছি, সেই লেভেলে পারফরমেন্স কিন্তু তাকে করতে হবে।
এবং ডেফিনেটলি যদি আমরা দেখি যে পেত্রাতস যে রোলটাতে অ্যাকচুয়ালি খেলে বা যেখানে ও নিজের সবথেকে ভালো পারফরমেন্সটা তুলে ধরে, সেখানে যদি সের্জিও লোবেরাওকে ইউজ করে, যেটা প্র্যাকটিস ম্যাচে বহু সময়ে দেখা গেছে, তাহলে আমার মনে হয় যে পেত্রাতস কিন্তু ডেফিনেটলি ফর্মে ফিরবে। আদারওয়াইজ যদি ওর থেকে বেটার ফরেনার অ্যাভেলেবেল থাকে বা কোচের যদি মনে হয়, ম্যানেজমেন্টের তো ডেফিনেটলি মনে হবে, কিন্তু কোচেরও যদি ফাইনাল কল থাকে যে না একে আমার দরকার নেই, তো পেত্রাতসকে হয়তো আগামী সিজনে আমরা আর দেখতে পাবো না। বাট তার সাথে বলতে হবে রবসন রবিনো, যার সিগনেচারটা নিয়ে মোহনবাগানের ম্যাক্সিমাম সমর্থক তারা খুশিই ছিল না, এখনও অবধি খুশি নয়। কারণ মাঠের মধ্যে যতটুকু রবসন রবিনোকে দেখতে পাওয়া গেছে, সেখানে কখনোই তাকে দেখে মনে হয়নি যে হি ইজ ইমপ্রেসিভ। দেখো, ওর স্কিল নিয়ে, ওর ট্যালেন্ট নিয়ে, ও এর আগে যে সমস্ত ক্লাবে খেলেছে সেখানে তার করা পারফরমেন্স নিয়ে, ওর ট্র্যাক রেকর্ড নিয়ে কোনো মোহনবাগান সমর্থকের কোনো প্রশ্ন নেই। কিন্তু যে ধরনের ডেলিভারি ওর থেকে এক্সপেক্টেড ছিল, বা সবথেকে বড় কথা যে ও রিপ্লেস করছিল গ্রেগ স্টুয়ার্টকে, এটা হয়ে গেছে ওর জন্য সবথেকে বড় চাপ। যে লেভেলের ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট, যে লেভেলের পারফরমেন্স ও মোহনবাগানে দিয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে রবসন রবিনো কিন্তু এখনও অবধি ফেল্ড। তো তার কাছে জাস্ট 13টা ম্যাচ রয়েছে। এবার টিমের কম্বিনেশন এমন দাঁড়াবে আর ও এমন পজিশনে খেলে, ও যে রেগুলার বেসিসে সুযোগ পাবে তারও কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই। কিন্তু ও যখনই সুযোগ পাবে ওকে প্রমাণ করতে হবে। আদারওয়াইজ আমার পার্সোনালি মনে হয় না যে পরবর্তী সিজনে ওকে নিয়ে কন্টিনিউ করানো, যদি খুব ইমপ্রেসিভ পারফরমেন্স না হয় বা ইন্ডিয়ান ফুটবলে ও যদি বিরাট কিছু মানিয়ে নিতে না পারে, তো আমার পার্সোনালি মনে হয় না যে ওকে নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট পরবর্তী সিজনে চিন্তাভাবনা করবে বলে। দেখো, আরও হয়তো পরিবর্তন হবে, হয়তো অন্য বিদেশি প্লেয়ারও ডেফিনেটলি পরিবর্তন হবে, কিন্তু বাকিদের নিয়ে তুমি একটা কমন জিনিস দেখবে যে খুব একটা কিন্তু সমর্থকদের সমস্যা নেই। দে আর ইন ফর্ম। তো তারা কিন্তু ডেলিভারি করেছে, তারা সেই পারফরমেন্সটা তুলে ধরেছে, সেই ওয়ার্কলোডটা শো করতে পেরেছে, বা সেই ইগারনেসটা ওরা দেখাতে পেরেছে। তাদের নিয়ে কিন্তু সমর্থকদের আপাতত কোনো রকম প্রবলেম নেই। এবার কোচ, তার একটা ট্যাকটিক্যাল দিক রয়েছে, তার একটা টেকনিক্যাল দিক রয়েছে, সেটা একটা অন্য ব্যাপার। সেটা পরবর্তী সময় আমরা বুঝতে পারবো যে কতটা তিনি কীভাবে এই টিমকে খেলাচ্ছেন এবং কোন কোন প্লেয়ারের ওপর বেশি ফোকাস রয়েছে, কাদের ওপর ফোকাস নেই। আমরা অনেকটা তখন বুঝতে পারবো যে এই প্লেয়ারটা হয়তো নাও থাকতে পারে, বা এর পরিবর্তে এরকম প্লেয়ার মোহনবাগান এলে বেটার হবে, সেটা পরের ব্যাপার। বাট একদম ইনিশিয়াল শুরুর দিক আমার মনে হয় যে এই প্লেয়ারদের ওপর প্রেশার বেশি থাকবে, এই প্লেয়ারদের ওপর নজর বেশি থাকবে, এবং এই প্লেয়ারদের মানে চেঞ্জ করে বেটার রিপ্লেসমেন্ট নিয়ে আসার যে একটা দরকার, সেটা মোহনবাগান ফ্যান্সরাও এই মুহূর্তে বুঝতে পারছে। সেটা সিজন কন্টিনিউ হলে কতটা বাড়বে কমবে তার গ্রাফ, সেটা তখন বোঝা যাবে। বাকি তোমাদের নজরে যদি অন্য আর কোনো প্লেয়ার থাকে, অবশ্যই তাদের কথা কমেন্টে জানিও। এই যে আমি লিস্ট একটা বললাম 5জন প্লেয়ারের কথা, এটার সাথে তোমরা কতজন এগ্রি করছো না, সেটা অবশ্যই শেয়ার করো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো। যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।